সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বিশ্ব রাজনীতি ও অর্থনীতির বর্তমান বাস্তবতা দ্রুত পরিবর্তিত হচ্ছে। ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানি নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান, খাদ্য সংকট এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের ফলে আন্তর্জাতিক সম্পর্কের কাঠামো নতুন রূপ নিচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে চলমান অস্থিরতা, হরমুজ প্রণালীতে উত্তেজনা এবং বিশ্বব্যাপী জ্বালানি বাজারের অনিশ্চয়তা উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন ধরনের ঝুঁকি তৈরি করেছে। বাংলাদেশ সরাসরি সংঘাতের অংশ না হলেও বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযুক্ত থাকার কারণে এসব সংকটের প্রভাব থেকে মুক্ত থাকতে পারছে না। জ্বালানির মূল্য বৃদ্ধি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া, সার সংকট এবং খাদ্যদ্রব্যের দামের ঊর্ধ্বগতি বাংলাদেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলছে। এই বাস্তবতায় বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশকে এখন এমন এক পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে যা কেবল কূটনৈতিক ভারসাম্য রক্ষা করবে না, বরং জাতীয় স্বার্থ, অর্থনৈতিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ উন্নয়ন সক্ষমতাকে অগ্রাধিকার দেবে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। এই প্রেক্ষাপটে চীন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ চীন শুধু একটি অর্থনৈতিক শক্তি নয়, বরং উন্নয়ন ও প্রযুক্তিগত রূপান্তরের ক্ষেত্রেও একটি বড় উদাহরণ। চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ উন্নয়নশীল দেশগুলোর জন্য বিকল্প সহযোগিতার সুযোগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ যদি বাস্তববাদী কৌশল গ্রহণ করে তবে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার মাধ্যমে অবকাঠামো, কৃষি, প্রযুক্তি, শিক্ষা, জ্বালানি এবং শিল্প খাতে বড় ধরনের সুবিধা অর্জন করতে পারে। বাংলাদেশ চীন সম্পর্কের ভিত্তি নিয়ে আলোচনা করতে গেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কাল বিশেষভাবে উল্লেখযোগ্য। ঐতিহাসিক তথ্য অনুযায়ী স্বাধীনতার পর বাংলাদেশ যখন আন্তর্জাতিক কূটনীতিতে নিজের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছিল, তখন জিয়াউর রহমান একটি ভারসাম্যপূর্ণ ও বাস্তববাদী পররাষ্ট্রনীতির অনুসরণ করেন। 1977 সালে তিনি চীন সফর করেন এবং সেই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে 1980 সালের সফরে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয়, যার মধ্যে ঋণ সহযোগিতা এবং বেসামরিক বিমান চলাচল চুক্তিও ছিল। বিশ্লেষকদের মতে এই সফরগুলো শুধু কূটনৈতিক সম্পর্কের আনুষ্ঠানিকতা ছিল না, বরং দীর্ঘমেয়াদী সহযোগিতার একটি ভিত্তি তৈরি করেছিল। সেই সময়কার কূটনৈতিক দর্শনের মূল বিষয় ছিল সার্বভৌমত্বের প্রতি সম্মান, পারস্পরিক সুবিধা, অহস্তক্ষেপ এবং বাস্তবভিত্তিক সহযোগিতা। বর্তমান বাস্তবতায় সেই নীতির গুরুত্ব আবারও বাড়ছে, কারণ বিশ্ব রাজনীতিতে এখন নতুন ধরনের প্রতিযোগিতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তি, বাণিজ্য এবং কৌশলগত আধিপত্য নিয়ে যে প্রতিযোগিতা চলছে তার প্রভাব দক্ষিণ এশিয়াতেও পড়ছে। বাংলাদেশকে তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে নিজের অবস্থান নির্ধারণ করতে হবে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশকে কোনো পক্ষের সঙ্গে অন্ধভাবে জড়িয়ে পড়া উচিত নয়, বরং বাংলাদেশ ফার্স্ট নীতির আওতায় এমন সম্পর্ক গড়ে তুলতে হবে যা দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেবে। চীনের উন্নয়ন মডেলের কিছু দিক বাংলাদেশকে বিশেষভাবে আকৃষ্ট করছে। বিশেষ করে হাই কোয়ালিটি ডেভেলপমেন্ট ধারণাটি উন্নয়নশীল দেশগুলোর মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে। দীর্ঘদিন ধরে পশ্চিমা উন্নয়ন মডেলে শিল্পায়ন ও প্রবৃদ্ধিকে প্রধান গুরুত্ব দেয়া হলেও পরিবেশগত ক্ষতি ও সামাজিক বৈষম্য অনেক সময় উপেক্ষিত থেকেছে। চীন এখন এমন একটি উন্নয়ন মডেল সামনে আনছে যেখানে প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ এবং জাতীয় বাস্তবতাকে একসঙ্গে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়ায় এই ধরনের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের উন্নয়নকে এখন শুধু বড় বড় অবকাঠামো প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। উন্নয়নের প্রকৃত অর্থ হল মানুষের জীবনমান উন্নয়ন। শহরের বায়ু, পানি, সবুজ পরিবেশ, জনস্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তাকেও উন্নয়ন পরিকল্পনার অংশ করতে হবে। চীনের শহরগুলোতে
পকেট পার্ক, সবুজ করিডোর এবং নগর কৃষির যে ধারণা চালু হয়েছে তা বাংলাদেশের জন্য কার্যকর হতে পারে। নগর এলাকায় ছোট ছোট কমিউনিটি গার্ডেন, রাস্তার পাশে ফলজ ও ঔষধি গাছ, খাল পাড়ে সবুজায়ন এবং স্কুল ভিত্তিক কৃষি প্রকল্পে শহুরে জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে এগুলো শুধু সৌন্দর্য বর্ধন নয়, বরং খাদ্য নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য এবং পরিবেশগত স্থিতিশীলতার সঙ্গেও সম্পর্কিত। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সীমিত আবাদযোগ্য জমি থাকা সত্ত্বেও চীন বিশ্বের সবচেয়ে বড় জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণে সক্ষম হয়েছে। এর পেছনে রয়েছে প্রযুক্তি নির্ভর কৃষি, উন্নত সেচ ব্যবস্থা, গবেষণা, বীজ উন্নয়ন এবং পরিকল্পিত উৎপাদন। বাংলাদেশের কৃষিখাত এখনও অনেকাংশে প্রথাগত পদ্ধতির ওপর নির্ভরশীল। ফলে জলবায়ু পরিবর্তন, বন্যা, খরা এবং নদী ভাঙনের মতো সমস্যায় কৃষি উৎপাদন ঝুঁকির মুখে পড়ে। কৃষিতে প্রযুক্তি ব্যবহার, স্মার্ট সেচ ব্যবস্থা, আধুনিক বীজ এবং কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো গেলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে বাংলাদেশকে উন্নয়ন ফাঁদ থেকেও সতর্ক থাকতে হবে। অর্থনীতিবিদদের মতে অনেক উন্নয়নশীল দেশ বিদেশি ঋণ নির্ভর মেগা প্রকল্প গ্রহণ করে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সংকটে পড়েছে। অপ্রয়োজনীয় ব্যয়, উচ্চ সুদের ঋণ এবং আমদানি নির্ভর উন্নয়ন মডেল অনেক সময় দেশীয় অর্থনীতিকে দুর্বল করে দেয়। বাংলাদেশকেও তাই প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে বাস্তববাদী হতে হবে। বিশেষজ্ঞদের মতে এমন প্রকল্পকে অগ্রাধিকার দিতে হবে যা সরাসরি উৎপাদনশীলতা বাড়াবে এবং দেশীয় সক্ষমতা গড়ে তুলবে। এই বাস্তবতায় তরুণ জনগোষ্ঠীকে সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশের বিশাল যুব জনগোষ্ঠী ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকা শক্তি হতে পারে। তবে এজন্য প্রয়োজন দক্ষতা, প্রযুক্তিগত শিক্ষা এবং আধুনিক প্রশিক্ষণ। বিশ্লেষকদের মতে বাংলাদেশ চীন সহযোগিতার একটি বড় ক্ষেত্র হতে পারে কারিগরি শিক্ষা ও প্রযুক্তি প্রশিক্ষণ। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, নবায়নযোগ্য জ্বালানি এবং ডিজিটাল প্রযুক্তির মতো যৌথ প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান তরুণদের মধ্যে একদিকে উদ্বেগ সৃষ্টি করেছে, অন্যদিকে নতুন সম্ভাবনাও তৈরি করেছে। কারণ প্রচলিত অনেক চাকরি ভবিষ্যতে স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে পরিবর্তিত হতে পারে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন এআই নতুন ধরনের কর্মসংস্থানও সৃষ্টি করবে। চীনের এআই প্লাস মডেলকে এখন অনেক দেশ আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে। এই মডেলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে নতুন জ্বালানি যানবাহন, ডিজিটাল অর্থনীতি, স্বয়ংক্রিয় ড্রাইভিং এবং স্মার্ট শিল্প ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে প্রযুক্তি নির্ভর নতুন শিল্প ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশও যদি সময় মতো প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করতে পারে, তবে তরুণদের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হতে পারে। বাংলাদেশকে এখন বহুমুখী কূটনীতি অনুসরণ করতে হবে। একদিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে হবে, অন্যদিকে চীন সহ এশিয়ার উদীয়মান শক্তিগুলোর সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়াতে হবে। তবে সব ক্ষেত্রেই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে, কারণ বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে ছোট ও মাঝারি শক্তিগুলোকে অত্যন্ত কৌশলী হতে হয়। বাংলাদেশের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মনির্ভরতা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যে উৎপাদনমুখী রাষ্ট্রনীতির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল সেটিকে এখন নতুন প্রেক্ষাপটে পুনর্মূল্যায়ন করা হচ্ছে। সেই সময় খাল খনন, কৃষি উৎপাদন, গ্রামীণ উন্নয়ন এবং স্থানীয় উদ্যোগের উপর বিশেষ জোর দেওয়া হয়েছিল। বর্তমান বাস্তবতায় সেই দর্শনকে প্রযুক্তি নির্ভর ও আধুনিক রূপ দেওয়া যেতে পারে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের উন্নয়ন এমন হতে হবে যা একই সঙ্গে উৎপাদনশীল, পরিবেশ বান্ধব এবং ভবিষ্যৎমুখী।
বর্তমান বিশ্ব ব্যবস্থা বাংলাদেশের জন্য যেমন চ্যালেঞ্জ তৈরি করছে, তেমনি নতুন সুযোগও সৃষ্টি করছে। চীনের সঙ্গে সম্পর্ক সেই বাস্তবতার আলোকে মূল্যায়ন করতে হবে। উন্নয়ন প্রযুক্তি, খাদ্য নিরাপত্তা, জ্বালানি স্থিতিশীলতা এবং তরুণদের দক্ষতা উন্নয়নের মতো ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো গেলে বাংলাদেশ ভবিষ্যতে আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী রাষ্ট্রে পরিণত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।